ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিভার্সিটিজ ডায়েরি। আজকে আলোচনা করছি সিলভিয়া প্লাথের লেখা এপ্রিল অবৈধ কবিতাটির স্ট্যাঞ্জা যে বাংলা অর্থ এবং কবিতাটির যে পুরো কবিতাটির যে সারসংক্ষেপ সেটা। আচ্ছা, এখানে ফার্স্ট স্ট্যাঞ্জা দিয়ে যেটা বোঝানো হয়েছে যে এখানে কবি বসন্ত বা এপ্রিলের ভোরের প্রকৃতিকে যেন উপাসনার মতো সুন্দর এবং পবিত্র রূপে দেখেছেন। মানে বসন্তের ভোর, বসন্তের সকালটা এত পবিত্র, এত সুন্দর এটাকে এবং এত অ্যাট্রাকটিভ, দেখলেই একটা ভিতরে পবিত্র ভাব চলে আসে। ভোরের আবহাওয়াটা দেখলে এটাকে যেন কি উপাসনার মতো, উপাসনা তো প্রার্থনা, এটার মতো সুন্দর এবং পবিত্র রূপে কবি দেখিয়েছেন। এখানে তিনি আরও বলেছেন যে সবুজে মোড়া পৃথিবী, ঝকঝকে শিশিরবিন্দু যেন রত্নের মতো ঝিলমিল করছে। এখানে রত্ন দিয়ে এখানে ডায়মন্ডকে ইঙ্গিত করেছে। ডায়মন্ড দেখতে কেমন? সাদা, হোয়াইট কালার হয়। শিশিরবিন্দুটাও সাদা, শিশিরবিন্দুটা যেন ওরকম ডায়মন্ডের মতো ঝিলমিল করতেছে। গাছের শিরায় উপশিরায় কি প্রবাহিত হচ্ছে? রস প্রবাহিত হচ্ছে। ঠিক যেন একটা নতুন জীবনের উচ্ছ্বাসে পৃথিবী ভরে উঠছে। এটা প্রথম স্তবকের যে মূল ভাবটা সেটা। এবার দ্বিতীয় স্ট্যাঞ্জাতেও এখানে বলা হয়েছে যে এটার বাংলা অর্থটা যে এখানে ভোরের আবহাওয়াকে আরও জীবন্তভাবে আঁকা হয়েছে সেকেন্ড স্ট্যাঞ্জা দিয়ে। এখানে কবি পাখির গান যে মানুষকে ঘুম থেকে জাগায়, এবং টিউলিপ ফুলগুলো সূর্যের সামনে কি হয়? ভক্তের মতো নত হয়। লাইক সূর্য এখানে দেবতার মতো, এবং ফুলগুলো যেন ভক্তের মতো, ভক্ত যেমন দেবতার সামনে মাথা নত হয়ে থাকে, ঠিক তেমনি ফুলগুলো যেন সূর্যের সামনে নত হয়ে। এখানে সূর্যকে যে প্রাকৃতিক সম্পদ সূর্য, সেটা বোঝানো হয় না। এখানে তাকে দেবতার সাথে তুলনা করা হয়েছে। সূর্যকে এখানে আসলে একজন মহান দেবতার সাথে তুলনা করা হয়েছে, যার সামনে প্রকৃতির সব কিছু নত হয়ে কী করে? শ্রদ্ধা জানায়। আচ্ছা, থার্ড স্ট্যাঞ্জাতে বলা হয়েছে যে প্রেম এবং প্রকৃতির মিলন ফুটিয়ে তুলেছে কবি, এবং এই তৃতীয় যে স্তবক এটা দিয়ে এখানে তুষার কণার মতো তারার আলোয় পৃথিবী স্নাত হয়েছে, কবুতর হেঁটে বেড়াচ্ছে, আর ফুলেরা প্রস্ফুটিত হয়ে সেটা সৌন্দর্য ছড়াচ্ছে। এই মনোরম দৃশ্যে আসলে কবি এবং তার প্রিয়জন প্রকৃতির অলঙ্কারে সজ্জিত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তৃতীয় যে স্ট্যাঞ্জা এটা দিয়ে এগুলোই বোঝানো হয়েছে। এবং চতুর্থ স্ট্যাঞ্জাতে বলা হয়েছে যে চতুর্থ বা শেষ যে স্ট্যাঞ্জা, এটাতে কবি এক ধরনের অনুভূতির কথা বলেছেন, যেখানে প্রকৃতির সৌন্দর্যে তারা নিজেদের জন্য আবার তরুণ মনে করতেছেন। বসন্ত আসলে মানুষের ভিতরে একটা ফুরফুরে আমেজ চলে আসে, বয়স্ক মানুষও নিজেদেরকে অনেক ইয়াং মনে করে। বসন্তের প্রাণবন্ত আবহাওয়া মানুষকে কী করে? নতুন করে বাঁচতে শেখায়। বয়স ভুলিয়ে একজন ওল্ড এইজের মানুষকে তার বয়স ভুলিয়ে তারুণ্যের স্বপ্ন তার মধ্যে ফিরিয়ে আনে। এই যে সিলভিয়া প্লাথের লেখা এপ্রিল অবৈধ কবিতাটি, এপ্রিলের প্রকৃতি যেন এপ্রিলের ভোরে প্রকৃতি যেন এক অপূর্ব পবিত্র মন্দিরে পরিণত হয়, যেখানে ফুল, পাখি, রোদ, মানুষের প্রেম মিলেমিশে জীবনের নতুনত্ব এবং তারুণ্যের অনুভূতি জাগিয়ে তোলে। কবি এগুলোই বোঝাতে চেয়েছেন তার কবিতার দ্বারা। তিনি পৃথিবী যেন জলের রঙে আঁকা কোনো ছবি, সবুজ পর্দায় ঢাকা প্রকৃতি কাচের মন্দিরের মতো ঝলমল করতেছে, এগুলো বলছে তার এই কবিতার মধ্যে। শিশিরবিন্দু ঝকঝকে হীরার মতো কী করতেছে? দীপ্তি ছড়াচ্ছে। আর গাছের শিরায় প্রাণরস যেন প্রবাহিত হয়ে কী করতেছে? নিজের জীবনকে জাগিয়ে তুলছে নতুন করে। তারপরে কবি আরও বোঝাতে চেয়েছেন যে এখানে যে কবি ভোরের দৃশ্যটাকে আরও জীবন্ত করে তোলেন, যে পাখির যে গান মানুষকে কী করে? ঘুম থেকে জাগায়। ফুলেরা কী করে? সূর্যের সামনে নত হয়। লাইক একজন ভক্ত যেমন তার দেবতার সামনে নত হয়, সেরকম সূর্যকে তিনি এক ধরনের দেবতার সাথে কল্পনা করেছেন, যাকে প্রকৃতির প্রতিটি উপাদান কী করে? ভক্তি সহকারে কী করে? অভিবাদন জানায়, শ্রদ্ধা জানায়। আবার তিনি বলেছেন যে তিনি তার কবিতায় বলেছেন যে তিনি প্রেম প্রকৃতির মেলাবন্ধনের ছবি আঁকেন। তারার আলোয় ধোয়া ভোরের আকাশের নিচে কবুতর হাঁটছে, বসন্তের ফুলেরা প্রস্ফুটিত হয়ে কী হচ্ছে? সৌন্দর্য ছড়াচ্ছে। এমন দৃশ্য কবি এবং তার প্রিয়জন ঘাসের মালায় সাজানো এক জুটি হিসেবে প্রকৃতির সাথে যেন একাত্ম হয়ে যাচ্ছেন। এই অংশটাতে কবি প্রেম ফুটিয়ে তুলেছেন, যে বলেছেন যে এই যে দৃশ্যে বসন্তের সকালের দৃশ্যে কবি এবং তার যে
প্রিয়জন ঘাসের মালায় সাজানো এক জুটি হিসাবে প্রকৃতির সাথে যেন একাত্ম হয়ে যাচ্ছেন। শেষে আবার কবি দেখিয়েছেন যে এই প্রকৃতির সৌন্দর্য এবং প্রেমের আবেশে তারা নিজেদের আবার কী করতেছে, তরুণ মনে করতেছে। ওল্ড এজের মানুষও নিজেদেরকে ইয়াং এজের মনে করতেছে। বসন্তের প্রাণশক্তি এবং ভোরের যে সতেজতা, এটা যেন মানুষকে আবার কী করলো, নতুন করে বাঁচতে শেখালো, তাদেরকে তাদের বয়স ভুলে যেতে শেখালো। আবার মনে হয় যে যেন তারা আগের চেয়েও তরুণ হয়ে উঠেছেন। আসলে সমগ্র কবিতাটি দিয়ে সিলভিয়া প্লাথ এটাই দেখাতে চেয়েছেন যে কবিতাটি বসন্তের ভোরকে ঘিরে প্রেম, সৌন্দর্য, ধর্মীয় প্রতীক আর তারুণ্যের যে অনুভূতি, সেটার এক চিত্রকল্প তিনি এই কবিতার মাধ্যমে দেখিয়েছেন। প্রকৃতির পবিত্রতা, সূর্যের মহিমা, ফুল এবং পাখির যে প্রাণচঞ্চল্য এবং প্রেমিক প্রেমিকার মিলনে কবি দেখাতে চেয়েছেন যে প্রকৃতি আসলে মানুষের মনে নতুন উদ্যম, আনন্দ এবং চিরতরুণতার স্বপ্ন জাগিয়ে তোলে। কোন সময়ের প্রকৃতির কথা বলা হয়েছে? এখানে বসন্তের প্রকৃতির কথা বলা হয়েছে। তিনি এখানে প্রকৃতিকে কি করেন, একটা উপাসনার মন্দির হিসেবে উপস্থাপন করেন, যেখানে ফুল, পাখি, সূর্য মিলে আধ্যাত্মিক শক্তিকে প্রকাশ করেছে। আসলে যেমন পাখি ডাকে ঘুম ভাঙে, ফুল ফোটে সকালে, ফুলেরা কি করে, সূর্যের সামনে ভক্তের মতো করে নত হয়ে যায়। এটাই আসলে কবি এই কবিতার মাধ্যমে বুঝিয়েছেন। আচ্ছা, এবার কবিতার আসলে অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে, অন্তর্নিহিত যে অর্থ, ইনার মিনিংটা, সেটা হচ্ছে পুরো সমগ্র কবিতার। এপ্রিলের ভোর এটা কেবল একটা ঋতুর দৃশ্য নয়, বরং মানুষের জীবনের যে প্রেম এবং যে বিশ্বাস এবং তাদের জীবনের যে তারুণ্যের এক চিরন্তন পুনর্জাগরণের প্রতীক এই এপ্রিল অবেদ কবিতাটি। এবং এই প্রকৃতি যেন মানুষকে নতুন জীবন এবং আশার বাণী শোনায়। মানে প্রকৃতি তার সতেজতা দিয়ে, প্রকৃতি তার পবিত্রতা দিয়ে মানুষকে যেন নতুন জীবন দান করে এবং মানুষকে যেন আশার বাণী শোনায়। এবং সেই বাণী আমাদের মনে করে তোলে যে আমরা যৌবনা, আমরা চির সতেজ। এটা প্রত্যেকটা মানুষকে এটা মনে করায় সেই প্রকৃতি। আচ্ছা, তাহলে এখন কবিতাটির একটু সারসংক্ষেপটা আমি আবার পুনরায় আলোচনা করার চেষ্টা করতেছি। এখানে এপ্রিল অবেদ কবিতার অন্তর্নিহিত অর্থ হচ্ছে এপ্রিলের ভোরবেলা কেমন একটি, মানে এপ্রিলের ভোরবেলাটা, সকালটা কেবল একটি প্রাকৃতিক দৃশ্য নয়, বরং হচ্ছে জীবনের নবজাগরণ, প্রেমের পবিত্রতা এবং তারুণ্যের পুনরাবিষ্কারের প্রতীক। মানে তারুণ্যটা যেন আবার নতুন করে জেগে উঠলো কারোর মধ্যে, মানুষের মধ্যে যে ওল্ড এজের, তার মধ্যে যেন তারুণ্য, তার মধ্যে যৌবনটা আবার নতুন করে জেগে উঠলো, সে যেন আবার ইয়াং এজে ফিরে গেল। এত পবিত্র এই বসন্তের সকালটা, বসন্তের ভোরটা। কবি প্রকৃতিকে এখানে এমনভাবে উপস্থাপন করেছেন যেন তা এক উপাসনার মন্দির। প্রকৃতি এত পবিত্র, উপাসনার মন্দিরগুলো নর্মালি পবিত্র হয়। যারা হিন্দু ধর্মে আছে, যারা খ্রিস্টান ধর্মে আছে, তা খ্রিস্টানরা গির্জা যেমন তাদের কাছে পবিত্র, হিন্দুদের কাছে যেমন মন্দির পবিত্র, তেমনি হচ্ছে মুসলমানদের কাছে যেমন হচ্ছে মসজিদ পবিত্র। এই প্রকৃতিটাকে কবি আসলে সেরকম একটা উপাসনালয়ের মতো মনে করেছেন, যেখানে ফুল, পাখি এবং সূর্য মিলে কী করেছে, জীবনের আধ্যাত্মিক শক্তিকে আসলে প্রকাশ করে, জীবনের মানেটাকে আসলে এখানে প্রকাশ করেছে এই প্রকৃতির মাধ্যমে। ভোরের পাখির গান কী করে, মানুষকে জাগিয়ে তোলে। ফুলেরা কী করে, সূর্যের সামনে ভক্তের মতো নত হয়। ভক্ত যেমন দেবতার সামনে নিজেকে নত যেন করে, ঠিক তেমনি ফুলেরা যেন সূর্যের সামনে ভক্তের মতো নত হয়। আর সূর্যকে দেখায় এখানে একজন মহাদেবতার রূপে। এই উপমাগুলো প্রমাণ করে যে আসলে প্রকৃতির ভিতরে এক পবিত্র এবং চিরন্তন শক্তি কাজ করতেছে। আসলে আমরা এই কোলাহলপূর্ণ শহর থেকে যখন একটু সবুজের এলাকায় যাই, চারদিকে সবুজ ঘাস, লতা পাতা, এগুলোর মধ্যে যাই। যেমন বাংলাদেশের একটা শহর আছে সিলেট, ওখানে গেলে হচ্ছে আমাদের যে পরিমাণ প্রশান্তি কাজ করে আমাদের মনের মধ্যে, এটা কোলাহলপূর্ণ ঢাকা শহর, কোলাহলপূর্ণ হচ্ছে কলকাতা শহর, এসব জায়গাতে কিন্তু এই যে শান্তি, এটা কখনোই কাজ করবে না। এবং ওখানে গিয়ে আমরা যেমন একটা পবিত্র ফিল করি এবং আমাদের ভিতরে যে একটা চিরন্তন শক্তি কাজ করে, এটা কিন্তু কোলাহলপূর্ণ শহরে কখনোই কাজ করবে না। আমরা প্রকৃতির মধ্যে থেকে
প্রকৃতি তো এমনিতেই সুন্দর, প্রকৃতির চারপাশ তো এমনিতেই সুন্দর, তারপরে যদি আবার সেটা হচ্ছে ভোরের প্রকৃতি হয়, মানে বসন্তের প্রকৃতি হয়, সেখানে যেখানে শিশির বিন্দু জমে আছে পাতার উপরে, কত সুন্দর লাগে দেখতে, তাই না? শিশির বিন্দুগুলো যে এত সুন্দর করে মানে গোল হয়ে থাকে, এত পবিত্র একটা মানে রং হয় ওইটার, শিশির বিন্দুটার, যেন মনে হয় যে ডায়মন্ড রাখা আছে না পাতার উপরে, ডায়মন্ড যেন মানে হীরা যেন ঝিকঝিক করতেছে, তাই না? এরকম মনে হয়। আসলে পাশাপাশি এখানে কবি প্রেমকে প্রকৃতির সাথে একাত্ম করে দেখিয়েছেন। ফুল, ঘাস, আলো এবং প্রেমিক প্রেমিকার মিলনে সৃষ্টি হয় জীবনের নতুন রূপ। মানে ফুল, ঘাস, আলো এদের মিলনে কি হয়, একটা নতুন প্রকৃতির একটা নতুন রূপ হয় না, সেটাই বোঝাতে চেয়েছে। শেষ পর্যন্ত কবি আসলে এখানে বোঝাতে চান যে বসন্ত এবং প্রেমের আবেশ মানুষকে কি করে বয়স ভুলিয়ে দেয়। মানে বসন্তের প্রকৃতির এত ক্ষমতা, যেটা হচ্ছে মানে এদের প্রকৃতিটা, বসন্তের প্রকৃতি এত সুন্দর, এত মনোমুগ্ধকর। এই প্রকৃতিকে যে মানে যখন মানুষ দেখে সামনে থেকে, বসন্তের সকালটাকে যখন মানুষ সামনে থেকে দেখে, মানে হচ্ছে খুব ভোরের প্রকৃতিটাকে যখন দেখে, তখন সে তার নিজের এইজ ভুলে যায়। সে হচ্ছে ক্লান্তি, তার ভিতরের যত ক্লান্তি, তার ভিতরের যত মানে গ্লানি সব ভুলিয়ে দেয়, এবং মনে হয় আমরা আগের চেয়েও তরুণ হয়ে উঠেছি। একজন বয়স্ক মানুষ যখন বসন্তের সুন্দর সকাল দেখে, সুন্দর শিশির বিন্দু দেখে ঘাসের পাতার উপর, সে মনে হয় যে তার বয়স আরও কমে গেছে এবং সেজন্য আগের থেকে অনেক বেশি তরুণ হয়ে গিয়েছে। অর্থাৎ এই কবিতা আমাদের শেখায় প্রকৃতি এবং প্রেমের শক্তি মানুষকে কীভাবে চিরসতেজ, চিরতরুণ করে রাখে। প্রকৃতির মধ্যে যে হেভেন পাওয়ারটা আছে, এই কবিতার মাধ্যমে আসলে আমরা সেটাই দেখতে পাই। তো এই ছিল সিলভিয়া প্লাথের লেখা এপ্রিল অবৈধ কবিতাটির স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা বাংলা অর্থ বোঝানোর চেষ্টা করলাম, এবং কবিতার পুরো কবিতার যে সার সংক্ষেপ সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম কবিতার মাধ্যমে। ধন্যবাদ।